জি ভাই, শুরু করতেছি। জি ভাই, জি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইনস্ট্যান্ট স্কুল। আজকে আমাদের এই লাইভ ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় আমাদের বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। তো যারা যারা এই লাইভ ক্লাসটি দেখছেন তারা দ্রুত শেয়ার করে দেন, এবং আমিও আমার প্রোফাইল থেকে শেয়ার করে দিচ্ছি। আশা করি যারা যারা দেখছেন সবাই ইতিমধ্যে শেয়ার করে দিয়েছেন। সো আমরা এখনই শুরু করব। সো আমরা শুরু করি। সো আমরা শুরু করব আমাদের আমাদের অধ্যায়টার নাম হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার এই অধ্যায়ে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। মূলত সংখ্যার ইতিহাস নিয়ে এই অধ্যায়টা বেসিক্যালি। তো বিভিন্ন ধরনের সংখ্যা আমাদের বইতে দেয়া আছে, তার মধ্যে অন্যতম যে কথাটা মূলত শুরু করছে ওরা বাস্তব সংখ্যা। তো এই বাস্তব সংখ্যাকে সকল সংখ্যার গুরু বলা হয় মোটামুটি। তো এই বাস্তব সংখ্যার মধ্যে অনেকগুলো আলাদা আলাদা সেকশন আছে। এই সেকশনগুলো নিয়ে আমরা কথা বলবো এখন। তো আমরা শুরু করি। প্রথমে যেই সংখ্যাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। আমি লিখছি ন্যাচারাল নাম্বার বা বাংলা যেটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। তো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কি? এদেরকে বলা হয় কাউন্টিং নাম্বার। কাউন্টিং নাম্বার বলতে আমরা যে সংখ্যাগুলো গুনি, অর্থাৎ আমরা গণনা করার জন্য বেসিক্যালি ব্যবহার করি 1 2 3 4 5 6 এরকম সংখ্যাগুলোকে। এরকম সংখ্যাগুলোর ক্ষেত্রে দেখা যায় আমরা কোনো সময় গণার ক্ষেত্রে শূন্য থেকে শুরু করি না। যারা জানে তারা বলতে পারবে, কোনো সময় কিন্তু গণার জন্য আমরা শূন্য থেকে শুরু করি না। আমরা গণার জন্য সব সময় গণনা করার ক্ষেত্রে 1 2 3 4 5 6 এভাবে শুরু করি। তো এই ক্ষেত্রে আমরা কোনো সময় গণার ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যাও কিন্তু ব্যবহার করি না। আমরা বলি না যে কোনো একটা বস্তু আমাদের সামনে আছে -3t বা -3t, এরকম কোনো সময় আমরা বলি না। গণনা করার ক্ষেত্রে সবসময় আমরা যেটা করি যে পজিটিভ নাম্বারগুলো নিয়ে কথাবার্তা বলি। পজিটিভ নাম্বার বলতে আমি বোঝাচ্ছি গণনা করার ক্ষেত্রে 1 2 3 4 5 6 এই জাতীয় সংখ্যাগুলোকে নিয়ে আমরা কথা বলি। এগুলোকে বলা হয় আমাদের ম্যাথের আমাদেরকে বলা হয় এগুলোকে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এটা হচ্ছে বাস্তব সংখ্যার একটা অংশ। তা আমরা যদি পুরো অংশটা নিয়ে কথা বলতে চাই, এটাকে যদি আমি একটু সার্কেলের মধ্যে দেখাই, এর বাইরে আরো বেশ কিছু সংখ্যা আছে বাস্তব সংখ্যার মধ্যে। তো আরো একটা সংখ্যাকে বলা হয়, আমি যদি একটা আমি এই কালি দিয়ে লিখি, নীল কালি দিয়ে লিখি, ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার কি জিনিস? ইন্টিজার নাম্বার হচ্ছে অনেকটা, আমরা জানি যে ইন্টিজার নাম্বারের মধ্যে 1 2 3 4 এই যে এতক্ষণ বললাম যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাগুলো, এগুলো সবগুলো ইনক্লুডেড ইন্টিজার নাম্বারের মধ্যে। তবে ইন্টিজার নাম্বারের অতিরিক্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে -1 -2 -3 -4, মানে ঋণাত্মক সংখ্যা এবং জিরো সহ বাকি সবগুলো সংখ্যা আসবে আমার ইন্টিজার নাম্বারের মধ্যে। এটাই হচ্ছে মূলত ইন্টিজার নাম্বারের কথাবার্তা। তো সরি, এখানে জিরো হবে না, জিরো ছাড়া বাকি সবগুলো আর কি। তো এই হচ্ছে আমার নেগেটিভ পজিটিভ সবগুলো নাম্বার মিলে আমার হচ্ছে ইন্টিজার নাম্বার, বা ইন্টিজার নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা। জিরো নিয়ে কথাবার্তা আমরা পরে বলবো। ইন্টিজার নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে বোঝাই আমরা এমন একটা সংখ্যা যেই সংখ্যাটার নিচের পোরশনটা, নিচের অংশটায়
1 থাকবে, এরকম না? ইন্টিজার যেমন আমি 2/1 লিখছি, এখানে 2/1 এর নিচের সংখ্যাটা 1 লিখছি, এটাকে বেসিক্যালি আমরা 2 ই লিখি। আমরা কিন্তু এটাকে 2/1 লিখি না, এই 1টাকে আমরা অ্যাভয়েড করি, আমরা 2 ই লিখি। তো ওইখান থেকে আসছে ব্যাপারটা বেসিক্যালি, যে ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবগুলো সংখ্যায় আসবে, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 আসবে, এবং নেগেটিভ যে নাম্বারগুলো -1 -2 -3 -4 এই জাতীয় সব সংখ্যাগুলো আসবে। তো এরপরে আমি যদি আরেকটু মার্ক করতে চাই, এই সংখ্যাটার বাইরে আরেকটা সারফেসে, এটা আরেকটা কালি দিয়ে দেখাই, সারফেসের বাইরে আরেক ধরনের সংখ্যা আছে, যেই সংখ্যাটাকে আমরা বলি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা ব্যাপারটা কি? রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, এই ব্যাপারটা কি? রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা ব্যাপারটা কি? এটার ব্যাখ্যা আমাদের বইগুলোতে দেয়া আছে এভাবে, যেমন আমরা যদি p/q জাতীয় দুইটা সংখ্যা নেই, p একটা সংখ্যা, q একটা সংখ্যা, এক্ষেত্রে এই p আর q এর ক্ষেত্রে এই qটা যদি কোনো সময়ে 0 এর সমান না হয়, এই qটা যদি কোনো সময় 0 না হয়, তাহলে এই p/q এর আকারে যে সংখ্যাটাকে, এই সংখ্যাটাকে আমি বলবো রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। আবার একটু রিপিট করতেছি, আমরা যদি কোনো সময় p/q আকারে যদি কোনো সংখ্যা নেই এবং কোনো সংখ্যার ক্ষেত্রে যদি q কোনো সময় 0 এর সমান না হয়, তাহলে আমরা এই সংখ্যাটাকে বলবো রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এই রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার ক্ষেত্রে, এই রেশনাল নাম্বার মূলদ সংখ্যার মধ্যে সব ধরনের সংখ্যা আছে। সব ধরনের সংখ্যা কিরকম সংখ্যা? আমরা এতক্ষণ ফ্র্যাকশন বা ভগ্নাংশ সংখ্যা নিয়ে কথা বলি নাই। আমাদের এই ভগ্নাংশ সংখ্যা যেগুলো, যেমন আমাদের হাফ হইতে পারে, যেটা আমরা 0.5 দিয়ে লিখি বা 0.5 দিয়ে লিখি বা হাফ লিখি, যেভাবে লিখি, যেমন 3/2 বা 1.5 এই জাতীয় যত সংখ্যা। এরপরেও আমরা আবার এখানে সব ধরনের সংখ্যা ব্যবহার করতে পারবো না। মূলত সংখ্যার মধ্যে যদি আমরা বলি যে আমাদের এমন একটা সংখ্যা নিব, তো এই সংখ্যাটা হচ্ছে ধরেন পাই, পাই মানে তো 3.1415, অনেক বড় একটা সংখ্যা, তাই না? এই সংখ্যাটাকে আবার মূলত সংখ্যা বা রেশনাল নাম্বারের মধ্যে ফেলানো যাবে না। ওইটা আরেকটা পার্ট আছে, এটা পরে বলতেছি আমি। তো আমাদের এই রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা বিষয়টা হচ্ছে, আমাদের ভগ্নাংশ সংখ্যা থাকবে, তবে ভগ্নাংশগুলোর মধ্যে একটা লিমিট আছে। এই লিমিটটা কি ধরনের লিমিট? এই লিমিটটা হচ্ছে যে ভগ্নাংশ সংখ্যাগুলোকে খাতায় লেখা যায়, লিখে প্রকাশ করা যায়, অর্থাৎ প্রেডিক্টেবল। প্রেডিক্টেবল মানে হচ্ছে যে এই সংখ্যাগুলোর ভবিষ্যৎ বলা যায়, যেমন হাফ 0.5 এ গিয়ে ঠেকবে, এরপরে আর কিছু হবে না, এরকম সংখ্যাগুলোকে বলবো আমরা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। এটার গুরুত্বপূর্ণ জিনিসটা এখানেই, যে এখানে এই p/q এই সংখ্যাটা হইতে পারে, p/q হবে, কিন্তু এই কিউটাই, শেষের কিউটা কখনোই শূন্য হবে না। যদি শূন্য হয় তাহলে কি হইতো? এই p/q আকারে কোন একটা সংখ্যার ক্ষেত্রে আমি যদি p/q আকারে কোন একটা সংখ্যার ক্ষেত্রে আমি ধরলাম p হচ্ছে আমার 1, q হচ্ছে আমার 0, এই ক্ষেত্রে সংখ্যাটা আমাদের ভাষায় আমরা বলি অনির্ণেয়, বা আমাদের ক্যালকুলেটরে ক্লিক করলে চাপ দিলে আমাদের আসে ম্যাথ এরর, যেটা আসলে নির্ণয় করাই সম্ভব না। তা আমরা আবার বড় ক্লাসে গিয়ে দেখবো যে এই 1/0টাকে অনেকে ইনফিনিটি লেখে। তো এই ইনফিনিটিটা কেন লেখে? ইনফিনিটিটা কোত্থেকে আসে আসলে? বেসিক্যালি ইনফিনিটির সংজ্ঞা কি বা কেন ইনফিনিটি লেখা হয়েছে, এটা যদি আমি একটু করে বলি, যে ইনফিনিটির কথাটা পরে আসতেছে, আগে এটা শেষ করি। তাহলে এই জায়গাটা আমি একটু শেষ করে এরপরে আগাই। যেমন তাহলে আমাদের মোটামুটি সবকিছুর মূলে আছে আমাদের কি? আমাদের রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা। এই মূলত সংখ্যার পরে আমাদের ইন্টিজার নাম্বার। রেশনাল নাম্বার মূলত সংখ্যার মধ্যে সকল ফ্র্যাকশন বা ভগ্নাংশ সংখ্যা থাকবে, মাইনাস যত ঋণাত্মক সংখ্যা আছে থাকবে, যত ধনাত্মক সংখ্যা আছে থাকবে। আমাদের ইন্টিজার বা পূর্ণ সংখ্যার মধ্যে জিরো বাদে সকল ঋণাত্মক এবং ধনাত্মক সংখ্যা থাকবে, তবে জিরো বাদে এখানে আবার ফ্র্যাকশন বা ভগ্নাংশ সংখ্যা থাকতে পারবে না। আর আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার মধ্যে শুধুমাত্র পজিটিভ নাম্বারগুলো, পজিটিভ নাম্বার বলতে যেগুলো প্রথম দিকে আমি বলছি 1 2 3 4 5 6, অর্থাৎ যেগুলো গণনা করা যায়, এই জাতীয় সংখ্যাগুলো থাকবে। আচ্ছা, তো কথা বলতেছিলাম যে আমাদের এই যে 1/0 বা p/q আকারের সংখ্যা, মূলত সংখ্যার ক্ষেত্রে যে বললাম আমরা, এই যে মূলত সংখ্যার ক্ষেত্রে যে বললাম যে এই যে একটা p/q আকারের কোন একটা সংখ্যা থাকবে, যেখানে একটা শর্ত হচ্ছে কিউটা কখনোই শূন্য হবে না। যদি শূন্য কোনো সময় হয়, একটা সংখ্যাকে যদি শূন্য দ্বারা ভাগ করা হয়, তাহলে রেজাল্ট আসে আমাদের ভাষায়, এখন আমরা যেহেতু বড় হয়েছে আমরা বলবো ইনফিনিটি বা অসীম। এটা এটা আসতো কেন? এটা কেন আসবে? এটার কারণটা কি?
এই সংখ্যাটা ইনফিনিটি কেন বলা হয়, এটার ব্যাখ্যাটা অনেক সুন্দর। ব্যাখ্যাটা আমি দিচ্ছি। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, কোন একটা সংখ্যা ধরলাম আমি 1, 1 কে আমি যদি 1 দিয়ে ভাগ করি রেজাল্ট আসে 1। 1 কে যদি আমি 1 থেকে একটু বড়, এই যে নিচের সংখ্যাটা চেঞ্জ করতেছি বারবার, 10 দিয়ে ভাগ করি রেজাল্ট কত আসবে? 0.01। 1 কে যদি আমি 100 দিয়ে ভাগ করি রেজাল্ট কি আসবে? 0.0, সরি এটা আসবে 0.1, এটা আসবে 0.01। 1 কে যদি আমি আরেক 1000 দিয়ে ভাগ করি, আরেকটা শূন্য করে বাড়াচ্ছি, রেজাল্ট আসবে আমার, রেজাল্ট আসবে 0.001। একটা জিনিস কি, আমার নিচের সংখ্যা যেটা, এই যে নিচের সংখ্যা যেটা, এই হরকে আমি যদি ক্রমান্বয়ে বাড়াই, এই যে প্রত্যেকটা হরকে আমি বাড়াচ্ছি, এই হরকে যদি আমি ক্রমান্বয়ে বাড়াই, আমার রেজাল্ট যেটা, রেজাল্টটা ক্রমান্বয়ে কমতেছে। একটা সময় এমন হবে আমি হরকে বাড়াইতে বাড়াইতে একটা সময় এমন পর্যায়ে নিয়ে যাব যে হরটা অনেক বড় একটা মান, তাহলে রেজাল্টটা হবে আমার প্রায় শূন্যের কাছাকাছি, তাই না? আবার বলি, আমি কি করছি, আমি উপরে যে লবটা, আমরা লব বাই হর, আমরা তো ভগ্নাংশগুলো এভাবে লিখি নাকি, লব নিচে হর, এই লব বাই হরের ক্ষেত্রে নিচের সংখ্যাগুলো যদি আমি ক্রমান্বয়ে বাড়াই, তাহলে একটা পর্যায়ে আমি নিচের সংখ্যাটা এত বড় একটা সংখ্যা হবে যে আমার রেজাল্ট আসবে প্রায় জিরোর কাছাকাছি। এই জন্যই যখন আমরা দেখা যায় যে জিরোর কাছাকাছি, অনুরূপ ভাবে সেম জিনিসটা যদি আমি উল্টা ভাবে করি, উল্টা ভাবে কিরকম, আমি এই সেম জিনিসটা যদি উল্টা ভাবে করি, উপরের যে লবটা আছে লবটা ক্রমান্বয়ে বাড়াই, ধরি আমি লিখলাম যে 1000/1, আমার রেজাল্ট আসবে কিন্তু 1000। আমার 1000/1, উপরের লবটা যদি বাড়াই তাহলে 1000/1, 1000/1, তাহলে রেজাল্ট আসলো 1000। আমি যদি নিচেরটাকে বাড়াই 1000/10, তাহলে রেজাল্ট আসবে কি, একটা শূন্য একটা শূন্য কেটে যাবে, রেজাল্ট আসবে 100। আমার রেজাল্ট আরো যদি 1000 করেছি, এবার 100, এবার যদি 100/10 দেই, আরেকটা শূন্য কমায় ফেলি, তাহলে এই শূন্য এই শূন্য কাটা, রেজাল্ট আসবে 10। এবার আরেকটা কাজ করি, তাহলে 10/10, তাহলে রেজাল্ট আসবে কত? 1। কি করতেছি আমি, আমি এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছি যে আমার এই যে সংখ্যাটা, উপরের সংখ্যাটা আমার নির্দিষ্ট থাকতেছে, সরি আমার নিচের সংখ্যাটা 1টা নির্দিষ্ট, কি করতেছি, নিচের সংখ্যাটা নির্দিষ্ট থাকতেছে। এই যে 10 কে যদি নির্দিষ্ট রাখি, এখানে যদি 10 রাখি, 10 কে যদি নির্দিষ্ট রাখি, আমি যদি আমার উপরের সংখ্যাটা ক্রমান্বয়ে কমাই, আমার লবটাকে কমাই, তাহলে একটা পর্যায়ে কি আসবে, আমি যদি এই তিনটার ক্ষেত্রে আবার বলি, যেমন আমার উপরের সংখ্যাটা আমি কমাচ্ছি ক্রমান্বয়ে 1000 থেকে 100, 100 থেকে 10, আর নিচের সংখ্যাটা সেম আছে, আমার 10 10ই আছে প্রত্যেকবার। তাহলে প্রত্যেকবার কি দেখতে পারতেছি, 1000 কে একবার 10 দিয়ে ভাগ করতেছি, রেজাল্ট আসছে 100। 1000 কে একবার 100 কে একবার 10 দিয়ে ভাগ করতেছি, রেজাল্ট আসছে 10। 10 কে একবার 10 দিয়ে ভাগ করতেছি, রেজাল্ট আসছে 1। তাহলে আমার ক্রমান্বয়ে এই যে রেজাল্টটা কমতেছে না, রেজাল্টটা কমতেছে। তো কমতে কমতে একটা পর্যায়ে এরকম হয়ে যাবে যে আমি যদি 10 কে আবার এই 10 কে না 1 কে, এই যে আমি এটা যদি উপরেরটা কমাই, 1 কে যদি 10 কে দিয়ে ভাগ করি, তখন রেজাল্ট আসবে কি 0.1, এভাবে কমতে থাকবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে উপরের সংখ্যাটা যদি আমি নির্দিষ্ট রাখি, আমার উপরে একটা নির্দিষ্ট সংখ্যা আছে, আর নিচের সংখ্যাটা ক্রমান্বয়ে বাড়তেছে। তো একটা সময় কি আসবে, একটা সময় রেজাল্টটা আসে কি, একটা সময় রেজাল্টটা আসে, রেজাল্টটা কিরকম হইতে পারে কে বলতে পারবে? একটা সময় রেজাল্টটা আসবে প্রায় ইনফিনিটির কাছাকাছি। এটার ব্যাখ্যাটা আরেকভাবে দিই, তাহলে হয়তো সহজ হবে। এই যে 1/0 মানে ইনফিনিটি কেন বলি, এটা নিয়ে কথা বলতেছিলাম। 1/0 মানে ইনফিনিটি কেন বলি, তাইলে হয়তো বুঝবে। 1/0 বলতে 1/0টা কিভাবে আসছে, ওই যে আবার বলি, 1 কে প্রথমে 10 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসে 0.1, 1 কে 1 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসে 1, 1 কে 0.1 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসে 10, 1 কে 0.01 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসবে 100, 1 কে 0.001 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসবে 1000। এখন ওই যে আগের দুইটা ফর্মুলা অনুযায়ী যদি এইভাবে চিন্তা করি যে আমার উপরের লবটা নির্দিষ্ট, কিন্তু কি করছি আমি আমার নিচের যে হরটা আছে, নিচেরটাকে আমরা হর বলি না,
এই হরটাকে ক্রমান্বয়ে বাড়াচ্ছি, সরি হরটাকে ক্রমান্বয়ে কমাচ্ছি, কমানোর ফলে দেখা গেছে একটা সময় রেজাল্ট এত বেশি হয়ে যাবে, একটা সময় দেখা গেল আমি রেজাল্ট কমাইতে 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 প্রায় শূন্যের কাছাকাছি একটা রেজাল্ট বসাইলাম, প্রায় শূন্যের কাছাকাছি কোনো একটা সংখ্যা বসাইলাম, তাই আমার রেজাল্টটা আসবে প্রায় অসীম, যেটাকে আমরা ইনফিনিটি বলি। কারা কারা বুঝছো, কারা কারা বুঝো নাই আমার কমেন্ট একটু জানাও। আমরা আমাদের পরবর্তী টপিকে যাই, এর ফাঁকে আগে একটু দেখে নেই কারা কারা জয়েন করছো, কারা কারা শেয়ার দিছো। অনেকেই জয়েন করছে ইতিমধ্যে, অনেকেই কথা স্পষ্ট আসতেছে কিনা আমাকে একটু জানাও সবাই। আচ্ছা, সো এখন আমরা শুরু করব আমাদের দ্বিতীয় টপিকটা। আমাদের দ্বিতীয় টপিকটা কি ছিল? আমাদের এই অধ্যায়ের আরেকটা টপিক হচ্ছে আমাদের আমাদের মূল কথা ছিল আমাদের বাস্তব সংখ্যা। তো আমরা একটা পার্টকে একটু রেখে চলে আসছি, ওই পার্টটা ছিল এরকম, ওই পার্টটাকে বলা হয় ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যাটা ব্যাপারটা কি, অমূলদ সংখ্যা বিষয়টা কি? এই অমূলদ সংখ্যা ব্যাপারটা হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা ব্যাপারটা হচ্ছে এমন এক ধরনের সংখ্যা, এটা ইংরেজিতে বলে ইরেশনাল নাম্বার। এটা হচ্ছে এমন এক ধরনের সংখ্যা যেই সংখ্যাটাকে ওই যে বলছিলাম না যে পি বাই কিউ, এই পি বাই কিউ আকারে প্রকাশ করাই যায় না, এরকম একটা সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। তো যেমন একটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে পাই। পাই সমান কি 3.14156 এরকম করে চলতেই থাকে, অনেক বড় একটা সংখ্যা। এই সংখ্যাটাকে কোনোদিনই এই পি বাই কিউ অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, এই জন্য এই সংখ্যাটাকে বলা হয় অমূলদ সংখ্যা। আমাদের খেয়াল রাখতে হবে অমূলদ সংখ্যা মানে হচ্ছে যেই সংখ্যাটাকে কোনোদিনই পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, ওই সংখ্যাটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তো এই অমূলদ সংখ্যা আর মূলদ সংখ্যার যে বড় একটা সেট দেখাইছি আমি একটু আগে, মূলদ সংখ্যা যেটার মধ্যে পূর্ণ সংখ্যা ছিল, যেটার মধ্যে বাস্তব, যেটার মধ্যে আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা ছিল, এই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার টোটাল যে সেটটা, এই সেটটাকেই আমরা বলবো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এই টোটাল সেটটাকে আমরা বলবো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারকে আমরা 8 দ্বারা প্রকাশ করব, আমরা মূলদ সংখ্যা যেটা ওটাকে কিউ দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তো আমাদের বাস্তব সংখ্যার সংজ্ঞাটা কি? বাস্তব সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে সকল মূলদ আর অমূলদ সংখ্যার সেটকে আমরা বাস্তব সংখ্যা বলবো। আর মূলদ সংখ্যা হচ্ছে যেই সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, আর অমূলদ সংখ্যা হচ্ছে যেই সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। তো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ নিয়ে আমাদের বই ব্যাপক কথাবার্তা আছে। তো এই দশমিক ভগ্নাংশের আবার দুইটা পার্ট আছে। দশমিক ভগ্নাংশ, এই দশমিক ভগ্নাংশের দুইটা পার্ট আছে, এই পার্টগুলো আমি একটু বলি। দশমিক ভগ্নাংশের দুইটা পার্ট হচ্ছে, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। এগুলো নিয়ে আমি একটু আগে বলছিলাম। সসীম ব্যাপারটা হচ্ছে যেই বিষয়টা আসলে প্রেডিক্ট করা যায়, মানে ভবিষ্যৎবাণী করা যায়, এটা এখানে গিয়ে থেমে যাবে। অর্থাৎ এই যে 3.4 এটা আগাচ্ছে না, এটা এখানে থেমে গেছে, এটা আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ। আর যেই ভগ্নাংশটা বেসিক্যালি চলতেই থাকবে, কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, যেমন ওই যে পায়ের উদাহরণ সবসময় দেই আমরা, বেসিক্যালি চলতে থাকবে ওই জাতীয় সংখ্যাগুলোকে, যেমন এই যে 3.1415164999 এরকম একটা সংখ্যা যদি আমি লিখি, তাহলে এই সংখ্যাটা আসলে প্রেডিক্ট করা যাচ্ছে না বা ভবিষ্যৎবাণী করা যাচ্ছে না যে এই সংখ্যাটা কোথায় গিয়ে শেষ হবে। এই জাতীয় সংখ্যাগুলোকে আমরা বলবো অসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে যেটা প্রেডিক্ট করা যাবে বা যেটা ভবিষ্যৎবাণী করা যাবে যে এটা এখানে গিয়ে শেষ হবে, 3.4 এটা সামনে আগাবে না, ঠিক আছে। আর অসীম হচ্ছে যেটা আসলে প্রেডিক্ট করা যাচ্ছে না, যেটা আসলে বলা যাচ্ছে না যেটা শেষ কোথায় হবে, তাহলে এদেরকে বলা হবে সসীম আর অসীম। আমাদের এই অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে আরো দুই ধরনের ভগ্নাংশ আছে। এই দুই ধরনের ভগ্নাংশ কি? এদের মধ্যে একটাকে বলা হয় অসীমের, যদি আরো দুইটা ভাগ লিখি আমি, একটাকে বলা হয় অসীম আবৃত, একটাকে বলবো আমরা অসীম আবৃত, আর একটাকে বলবো অসীম অনাবৃত। অসীম আবৃত কি জিনিস, অসীম অনাবৃত কি জিনিস, আমরা কিছু কিছু ক্ষেত্রে সংখ্যাগুলো দেখব। কিছু সংখ্যার ক্ষেত্রে আমি উদাহরণ দিচ্ছি,
আমরা কিছু সংখ্যার ক্ষেত্রে দেখবো সংখ্যাগুলো রিপিট হয় কিরকম, যেমন আমরা যদি লিখি 3.94999999 এরকম একটা সংখ্যা চলতেই আছে কন্টিনিউয়াসলি। তো এই সংখ্যাটার ক্ষেত্রে দেখা গেছে এই 9টা বারবার রিপিট হচ্ছে, এই যে 9 9999 কন্টিনিউয়াসলি চলতেই আছে 99999। তাহলে এই জাতীয় সংখ্যাগুলোকে বলবো আমরা অসীম আবৃত। আচ্ছা আবৃত কেন বলবো? আবৃত বলবো এই কারণে, আমি যদি পৌনঃপুনিক বলতে একটা কথা আছে, এখানে পৌনঃপুনিক হচ্ছে এই যে 3.949, যেই সংখ্যাটা আমার বারবার রিপিট হচ্ছে ওই সংখ্যাটার উপর যদি আমি এরকম একটা ফোঁটা দিই, এরকম যদি একটা ফোঁটা দিই, এটা দ্বারা বোঝায় যে এই সংখ্যাটা এরপরে বারবার রিপিট হবে। মানে এই সংখ্যাটার ব্যাখ্যা এরকম, এই সংখ্যাটা 94 এর পরে 9 ক্রমান্বয়ে বারবার আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে। তো এই পৌনঃপুনিক চিহ্ন দিয়ে বোঝা যায় যে আবৃত। পৌনঃপুনিক যেই সংখ্যাটার উপর আমার পৌনঃপুনিক চিহ্ন থাকবে ওটার বলবো আমরা আবৃত, ওটার বলবো আবৃত দশমিক ভগ্নাংশ। আর তাইলে অনাবৃত কি হবে? যেটার উপর পৌনঃপুনিক নাই ওটাকে বলবো অনাবৃত দশমিক ভগ্নাংশ, এই আর কি। তাহলে আমাদের দশমিক ভগ্নাংশের দুইটা সেকশন ছিল, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। আবার অসীমের মধ্যে আরো দুইটা সেকশন, একটা হচ্ছে আবৃত দশমিক আর একটা হচ্ছে অনাবৃত দশমিক। তো এরপরে আরো কিছু সংখ্যা নিয়ে তোমার বইয়ে কথাবার্তা আছে। এই সংখ্যাগুলোর মধ্যে একটাকে বলে ধনাত্মক নাম্বার বা পজিটিভ নাম্বার। তোমরা অনেকেই জানো এটা, ধনাত্মক বা পজিটিভ নাম্বার। পজিটিভ নাম্বার বিষয়টা কি? পজিটিভ নাম্বার বিষয় বলতে যার আগে মাইনাস চিহ্ন নাই আর কি, ওটাকে আমরা বলবো পজিটিভ নাম্বার, তাই না? তাহলে 1 2 3 4 5 6 এটা তো যত সংখ্যা আছে এদেরকে আমরা পজিটিভ নাম্বার বলবো। এর মধ্যে কিন্তু ভগ্নাংশ বা ফ্র্যাকশনও থাকতে পারে, সমস্যা নাই। যেমন ভগ্নাংশ কি রকম, যেমন 3/4 5/6, ধরো পাই এর কথা বললাম 3.1416 থাকতে পারে, সমস্যা নাই। 3.14156 এর পাইও থাকতে পারে। তাহলে এটা অসীম না সসীম এর ক্ষেত্রে কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে ধনাত্মক মান হচ্ছে যেটার আগে ধরো পজিটিভ সাইন আছে বা পজিটিভ চিহ্ন আছে, ওইটাই পজিটিভ সাইন তো আমরা দেই না, এরপর যেটার আগে পজিটিভ মানে আমরা কোনো চিহ্ন ব্যবহার করি না, ওটাই হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা। তাহলে নেগেটিভ সংখ্যা কি হবে? আমি যদি ঋণাত্মক সংখ্যার কথা বলি, তাহলে ঋণাত্মক সংখ্যা কি হবে? এই ঋণাত্মক সংখ্যা হচ্ছে সকল ঋণাত্মক, মানে -2 -3 -4 -5, মানে যে সংখ্যাগুলোর আগে আমি নেগেটিভ সাইন ইউজ করি ওদেরকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। আচ্ছা, তো খেয়াল করছো কিনা এই জাতীয় দুটো সংখ্যার ক্ষেত্রে আমি কোনো সময় কিন্তু জিরো ব্যবহার করি নাই। এটার ক্ষেত্রেও জিরো লিখি নাই, এটার ক্ষেত্রেও জিরো লিখি নাই। তো কেন? তাহলে জিরোকে কি এই দুটার মধ্যে ফালানো যায় না? না, ফালানো যায় না। ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার মধ্যে কোনো সময় জিরো আসবে না। জিরোকে আরেকটা সংখ্যার মধ্যে ফালানো হয়, ওই সংখ্যাটাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। কি বলছি? ওই সংখ্যাটাকে আমরা বলবো অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা মানে কি? এটাকে বলা হয় ইংরেজিতে নন নেগেটিভ নাম্বার। তো অঋণাত্মক সংখ্যা হচ্ছে অঋণাত্মক সংখ্যা বা নন নেগেটিভ নাম্বার। তো নন নেগেটিভ নাম্বার বলতে কি বুঝাইছি? নন নেগেটিভ নাম্বার বলতে এটার মধ্যে জিরো ইনক্লুডেড থাকবে, এই যে আমাদের জিরো আছে। নন নেগেটিভ মানে নেগেটিভ হবে না, এটা অন্যরকম একটা শর্ত, কিন্তু সাথে সাথে একটা সংখ্যা যুক্ত থাকবে, যে সংখ্যাটাকে আমরা বলি জিরো। এই জিরো সংখ্যাটা সহ 1 2 3 4 যত পজিটিভ নাম্বার আছে 3/4 5/6 3.1416 যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা পজিটিভ নাম্বারগুলো সহ, এবং শুধুমাত্র জিরো থাকার কারণে এই সংখ্যাটার জন্য আলাদা একটা শ্রেণী বিভাগ করা হয়েছে, এটা বলছে অঋণাত্মক সংখ্যা। আশা করি বোঝা গেছে। এই হচ্ছে মোটামুটি আমাদের সংখ্যার শ্রেণী বিভাগ। মোটামুটি তোমার বইয়ে যত ধরনের সংখ্যার কথা বলা আছে, মূলদ অমূলদ ধনাত্মক ঋণাত্মক সসীম অসীম এই জাতীয় সকল সংখ্যার উদাহরণ এখানে আমি দিলাম। আর আমি একটু দেখে নেই তোমাদের কিরকম জয়েন করছো তোমরা। তোমরা তোমার ক্লাসটা দেখলে ক্লাসটা শেয়ার করে দাও দ্রুত। আচ্ছা, সো আমি শুরু করি আমার পরবর্তী যেই এই অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে আমার একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের প্রায় সময় আসে, যে √3 অথবা 5 এর মধ্যে √3 অথবা 4 এর মধ্যে যে কোনো দুইটা বা তিনটা অমূলদ সংখ্যা বের করো। এটা কিভাবে বের করবে? আসলে বের করার পদ্ধতিটা একদম সোজা, তোমরা হয়তো অনেকে করছো ইতিমধ্যে। শুধু দুইটা বলে, তুমি ইচ্ছা করলে তিনটা চারটা পাঁচটাও বের করতে পারবা, কোনো সমস্যা নাই। যেমন যদি আমাদেরকে বলে যে √3 আর 4 এর মধ্যে আমি বললাম যে আমাকে চারটা, এই √3 আর 4 এই দুটো সংখ্যার মধ্যে আমাকে চারটা অমূলদ সংখ্যা বের করে দেখো, চারটা অমূলদ সংখ্যা। করাটা একদম সোজা, সিস্টেমটা হচ্ছে গড় করা।
গড়টা কিরকম ভাবে করব আমি? গড়টা হচ্ছে এভাবে করব, ধরো এই যে √3, ধরো আমি প্রথম সংখ্যাটা বের করতেছি, প্রথম সংখ্যার নাম দিলাম a। ধরো √3 কে আমি কি করব, এই 4 যে সংখ্যাটা আমার দেয়া আছে, যে দুইটা সংখ্যা √3 আর 4, এই দুইটা সংখ্যাকে আমি, আচ্ছা দুইটা সংখ্যার গড় বের করার জন্য কত দিয়ে ভাগ করব? 2। তাইলে এখানে আমি ভাগ করব 2 দিয়ে। ব্যাপারটা ক্লিয়ার? আবার বলতেছি, যেই দুইটা সংখ্যা আমার দেয়া আছে, এই দুইটা সংখ্যার গড়, এখানে সংখ্যা আছে কয়টা? দুইটা, তাহলে গড় কত হবে? 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ করব। তাহলে √3 আর 4 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, √3 প্লাস 4/2, তাহলে আমার যে সংখ্যাটা আসবে, সংখ্যাটা হচ্ছে 2.866, প্রায় 2.866 এরকম একটা সংখ্যা। তো এরকম একটা সংখ্যা, এই সংখ্যাটাকে কি আসলে p/q আকারে লেখা যায়? লেখা যায় না। তাহলে এটা কি একটা অমূলদ সংখ্যা? হ্যাঁ, এটা একটা অমূলদ সংখ্যা। পাইলাম একটা। এখন যদি আমি বলি যে আমাকে এরকম আরেকটা সংখ্যা বের করে দাও, তাহলে কি করব? সেম ভাবে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে √3 আর 4 কে আবার যোগ করলাম, এক্ষেত্রে আরেকটা কাজ করব, আমি অতিরিক্ত আরেকটা সংখ্যা যোগ করব। এই সংখ্যাটা √3 ও হইতে পারে, 4 ও হইতে পারে, এটা তোমার উপরে। তুমি √3 ও যোগ করতে পারো, তুমি 4 ও যোগ করতে পারো। এখন আমি যোগ করলাম ধরো 4, তাহলে এখানে তিনটা সংখ্যা না, তো তিনটা সংখ্যাকে ভাগ গড় করার জন্য কত দিয়ে ভাগ করতে হয়? 3 দিয়ে। তাহলে আমি 3 দিয়ে ভাগ করব। আশা করি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার। আমি বের করে দেখি আসলে আমার কি হচ্ছে কিনা। √3 প্লাস 4 প্লাস 4/3 আমার আসছে 3.244, আমার সংখ্যাটা আসছে 3.244। তাহলে এই সংখ্যাটাও কিন্তু আমার √3 আর 4 এর মাঝখানের একটা সংখ্যা। তাহলে আমাকে বললো যে না, দুইটা সংখ্যা হবে না, আরেকটা সংখ্যা দেখাও, আরেকটা সংখ্যা বের করে দেখাও √3 আর 4 এর মধ্যে। এরকম অসংখ্য সংখ্যা বের করা যায়, কোনো সমস্যা নাই। তো কিরকম ভাবে করব আমি? ধরো আমি সি, আমি কি করব, আমার এখন বলতেছে যে এটা তৃতীয় নাম্বার সংখ্যা আমার, তা আমি কি করব, আগে কিন্তু আমি তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে ফেলছি অলরেডি, এখন চারটা নিব। চারটা কিরকম? √3 4, এখন 4 দুইবার নিতে পারি, √3 দুইবার নিতে পারি, এটা আমার উপরে। ধরো আমি দুইবার √3 নিলাম, তাহলে এখন আমার সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা সংখ্যাকে আমি কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন বের করে দেখি তো এটা কি আসলে √3 আর 4 এর মধ্যে আছে কিনা। √3 প্লাস √3 প্লাস √3 প্লাস √3, সরি একটা √3 কম হবে, 4 বাই হচ্ছে 4, 2.299। আচ্ছা, এটা কত আসলো? 2.299। আচ্ছা, এটাও কিন্তু √3 ভ্যালু তো সবাই জানি হয়তো 1.31 সামথিং। এটাও কিন্তু √3 আর 4 এর মাঝখানে মাঝামাঝি একটা সংখ্যা, তাই না? এবং এই সংখ্যাটাও একটা অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা? এই সংখ্যাটাকেও কিন্তু p/q আকারে প্রকাশ করা যাবে না, কোনোদিনই পারবা না p/q আকারে এটা প্রকাশ করতে। তো এইভাবে ক্রমান্বয়ে যদি আমাদেরকে বলে যে 100টা অমূলদ সংখ্যা বের করে দেখাও, আমরা কিন্তু 100টাই বের করতে পারবো। এই প্রসিডিউর যদি আমরা ফলো করতে পারি, আমাদের যদি বলে 100টা অমূলদ সংখ্যা বের করে দেখাও, আমরা 100টাই বের করতে পারবো। আচ্ছা, এরপরে ধরো আমি এক্সাম্পল 2, আরেকটা অঙ্ক আছে তোমাদের এক্সাম্পল 2। এই প্রমাণটা খুব বেশি আসে তোমাদের এক্সাম্পল 2 তে আসে, ধরো √5 √7 √11 এই জাতীয় সংখ্যাগুলো দিয়ে বলে এই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, এগুলো প্রমাণ করো। তো ব্যাপারটা একদম সোজা। ব্যাপারটা হচ্ছে যেই সিস্টেমটা ফলো করে বইয়ে, সিস্টেমটা হচ্ছে যেই সংখ্যাটা মূলদ না ওই সংখ্যাটাই তো অমূলদ হবে। তো ওই প্রসেসটাই ফলো করে। ওই প্রসেসটা কিরকম? ধরো আমরা বলতেছিলাম যে আমাদের p/q আকারের সংখ্যাগুলো, যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় এবং যেই সংখ্যাগুলোর ক্ষেত্রে q এর মান কখনোই শূন্য হয় না, ওই সংখ্যাগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তো এখন যদি আমাদের √5 √7 √11 এই জাতীয় সংখ্যাগুলো আমার এই শর্ত পূরণ না করে, তাহলে তো ওরা অমূলদ সংখ্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বের করে দেখাই তো এটা কিভাবে কি করব। আমরা আমাদের ক্ষেত্রে প্রমাণগুলোর ক্ষেত্রে প্রথম দিকে একটা কথা লেখা থাকে। কথাটা হচ্ছে আমরা ধরে নিই এই যে পি আর কিউ, এই যে দুইটা সংখ্যা নিয়ে আমরা কথাবার্তা বলবো, এই পি কিউ পরস্পরের সহমৌলিক। সহমৌলিক বিষয়টা কি? সহমৌলিক বিষয়টা হচ্ছে, ধরো আমি লিখলাম যে 13 আর 11, এই 13 আর 11 কে কিন্তু এক ছাড়া অন্য কোনো কমন নাম্বার দ্বারা ভাগ যায় না। খেয়াল করে দেখো, 13 আর 11 কে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। তাহলে এই 13 আর 11 হবে পরস্পরের সহমৌলিক। তাহলে সহমৌলিকের সংজ্ঞাটা কি? সহমৌলিকের সংজ্ঞা হচ্ছে যেই দুইটা সংখ্যাকে একটা কমন নাম্বারটা এক হইতে পারে, অন্য কোনো সংখ্যা হয় না বেসিক্যালি। আমরা এভাবে মনে রাখি যে এই দুইটা সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ যায় না, ওইগুলো হচ্ছে তারা পরস্পরের সহমৌলিক।
আচ্ছা, মৌলিক সংখ্যার কনসেপ্ট থেকে আসছে এটা, যে এই দুইটা সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাদেরকে আমরা বলবো পরস্পরে সহমৌলিক। আচ্ছা, আমরা আমাদের প্রমাণে যাই। তো যেগুলো যদি আমাদেরকে প্রমাণ করতে বলে যে √11 একটা কি সংখ্যা, অমূলদ সংখ্যা, কি করব আমরা? আমরা ধরে নিব যে ধরি আমাদের এই যে √11টা আছে, এই সংখ্যাটা একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হইলে এই সংখ্যাটা হবে p/q আকৃতিতে, এই সংখ্যাটা প্রকাশ করা যাবে, তো লেখা যাবে যে √11 = p/q। এখন উভয় পক্ষে যদি বর্গ করে দেই, আমাদের রুট আর স্কয়ার কিন্তু কাটাকাটি চলে যায়। আমাদের এই পাশে থাকে 11, এই পাশে থাকে p²/q² থাকে না? এখন উভয় পক্ষে যদি আমি q দ্বারা গুণ করে দেই, তাহলে এই পাশে থাকে 11q, আর এই পাশের একটা q কাটাকাটি চলে যায়, তাইলে থাকে p²/q। আচ্ছা, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে 11q আর একটা হচ্ছে p²/q। আচ্ছা, এখন এই যে আমাদের 11qটা, এই 11qটা কিন্তু বেসিক্যালি একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার, যেটা আমরা পড়ছি এতক্ষণ, ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা। 11q পূর্ণ সংখ্যা কেন বলছি? আচ্ছা, q যে কোনো ধরনের সংখ্যা যদি হয়, q কে একটা সংখ্যা ধরে নেই, q ধরো আমাদের 5, তাইলে আমি 11 কে যদি 5 দ্বারা গুণ দেই হবে কত? 55 বা 55। এই 55 কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তাইলে তুমি যে কোনো সংখ্যা দ্বারাই যদি আমার q কে 11 কে গুণ দাও, 11 একটা পূর্ণ সংখ্যাই পাবা। এজন্য বলা হয়েছে যে এই যে 11qটা, এটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q এটার মধ্যে কিন্তু ঝামেলা আছে। p²/q ঝামেলা এই কারণে যে আমি যদি বলি p²/q এর ক্ষেত্রে p দিলাম ধরো 3, তাহলে 3², q দিলাম ধরো যে 3 আর 5, তাহলে 5, তাহলে 3² মানে কত? 9, আর নিচে কত? 5। এই সংখ্যাটা কি 9/5 কি কখনো আমরা পূর্ণ সংখ্যা বলতে পারবো না? এরা দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত, কিন্তু এরা কিন্তু পূর্ণ সংখ্যা না। এরা কি সংখ্যা? এরা একটা ভগ্নাংশ। 9/5 এরা কি সসীম দশমিক ভগ্নাংশ না অসীম দশমিক ভগ্নাংশ? এটা কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ। 9/5 এর রেজাল্ট কিন্তু 1.8, এটা কিন্তু থেমে গেছে। আমরা বলছিলাম কিন্তু কেন এটা সসীম বলবো, কেন অসীম বলবো। তাহলে 9/5 সংখ্যাটাকে আমরা বলবো সসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু এটা কোনোদিনই এই যে p²/q আকৃতির কোনো সংখ্যা যদি এটা হয়, এটা কোনোদিন এটা পূর্ণ সংখ্যা হবে না। এটা যেটা পূর্ণ সংখ্যার অনুপাত হইতে পারে, কিন্তু পূর্ণ সংখ্যা হবে না। কিন্তু আমাদের 11q, যে কোনো সংখ্যাকে আমি যদি আমার আলটিমেটলি আমার 11 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমার রেজাল্টটা একটা ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যায় আসবে। এজন্য বলছিলাম যে আমাদের দেখো, এখন এই পার্টটা পূর্ণ সংখ্যা হয়েছে, এই পার্টটা পূর্ণ সংখ্যা হয় নাই, তাহলে কি আমার দুইটা পার্টকে সমান দেখানো যাবে? দেখানো যাবে না। তাহলে আমি কি করব এখন? তাহলে এটা সমান হইতে পারে না, এই দুইটা পার্ট সমান হইতে পারে না। যদি সমান না হয়, তাহলে আলটিমেটলি √11 ও p/q এর সমান হইতে পারে না। তাইলে এটার ব্যাখ্যা যে তার মানে এটা যেহেতু হয় নাই, উপরেরটাও হবে না। তাহলে উপরের পোরশনটা যদি না হয়, তাহলে আমাদের √11 টা একটা অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যার ব্যাখ্যাটা এরকমই ছিল আর কি। যদি আমার এই পোরশনটায় আইসা আমি দুইটা সংখ্যার সমান চিহ্ন দুই পাশে দুইটা সংখ্যাকে কখন লিখি? যখন দুইটা সংখ্যাই পরস্পরের একই সিম্পটম প্রকাশ করে, যে এটাও সমান হবে, এটাও সমান হবে। কিন্তু এদের ক্রাইটেরিয়া দেখে বোঝা যাচ্ছে যে না, এটা সমান না, পরস্পর সমান না। এরা যদি সমান না হয়, যেটা দিয়ে শুরু করছি বেসিক্যালি, এরা যদি মূলদ সংখ্যা হয়, তাইলে কি হইতো? কিন্তু এরা দেখতেছি না, এরা মূলদ সংখ্যাও না। তার মানে কি? এরা যদি মূলদ সংখ্যা না হয়, তাহলে এটা হবে অমূলদ সংখ্যা। এটাই হচ্ছে মোটামুটি প্রমাণটা। তো এরপরে যেই উদাহরণগুলো আছে, সেই উদাহরণগুলো হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। কিছু সংখ্যা আছে সাধারণ ভগ্নাংশে দিয়ে দেওয়া হয়, বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। ওগুলো একদমই ইজি। ওগুলো যেটা করতে হয় সেটা হচ্ছে, ধরো এখানে একটা এক্সাম্পল আছে আমার 23/6, তো 23/6, তাহলে এটাকে কি করব? আমি 23 দিয়ে 6 দ্বারা ভাগ করব। ভাগ করার কারণে কি হবে? 3 6 18 আসলো। 18 আসলে 23 থেকে 18 গেলে কত থাকে? 5। একটা দশমিক দিয়ে আমরা শূন্য আনি, 6 8 আবার 48, আবার 2, আবার একটা শূন্য এবার অটোমেটিক্যালি আসবে, 6 2 12, আবার একটা 2, আবার শূন্য একটা অটোমেটিক্যালি আসবে, আবার 6 2 12। তো এই যে সিরিয়ালটা, এটা চলতেই থাকবে ক্রমান্বয়ে। তার মানে 3.82222 এটা চলতেই থাকবে। তো আমরা বলছিলাম যে এরকম যদি কোনো একটা সংখ্যা বারবার রিপিট হয়, আমরা ওই সংখ্যাটা প্রথম সংখ্যার উপরে একটা ডট দিয়ে দিই। যদি ডট দিয়ে দিই, তাহলে বোঝাই যে আমাদের ওই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে। এইভাবে আসলে সাধারণ যে ভাগ আমরা করে আসছি আজীবন, যে সাধারণ যে ভাগের নিয়মে, এই ভাগের নিয়মে আমরা কোনো একটা সাধারণ ভগ্নাংশকে আমরা
আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। ওই রকম কনসেপ্টই আমাদের অঙ্কগুলো দিবে। যেটা আমাদের সমস্যা সেটা হচ্ছে একটা আবৃত দশমিক ভগ্নাংশ যদি দিয়ে দেয়, ধরো 0.24, এই সংখ্যাটা আমাদের দিয়ে দিল। তো এই সংখ্যাটা দিয়ে বললো যে এটারে দেখাও যে এটারে সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করা যায়। একদম ইজি, একদমই ইজি অঙ্কটা। অঙ্কটা দুই ভাবে করা যায়, তোমার বইয়ে দেখবা খুব বড় করে একটা প্রসেস দেওয়া আছে, আরেকটা প্রসেস আছে খুব সহজ, খুব সহজ একটা প্রসেস। প্রসেসটা কিরকম? প্রসেসটা আসলে কিরকম আমি বলতেছি, দেখো খেয়াল করে দেখো। আমরা যখন বড় প্রসেসটা করতাম, আমি একটু বড় প্রসেসটা দেখাই, তাইলে হয়তো সবাই ক্লিয়ার হবে আরো। আমি যদি একটু বড় প্রসেসটা দেখাই, ধরো 0.24, উপরে দুইটা পৌনঃপুনিক আছে, তার মানে কি 24 বারবার রিপিট হচ্ছে। তার মানে আমি লিখি 0.24 24 24 24, এবার রিপিট হতে থাকে। আর এই 0.24 টাকেই আমি যদি আবার লিখি 0.24, এখন ওরা বলে এই সংখ্যাটাকে কিছু একটা দিয়ে গুণ দাও, আবার নিচে আবার 0.24 লেখো, এই সংখ্যাটাকেও কিছু একটা দিয়ে গুণ দাও, গুণ দিয়ে গুণফল লেখো, এরপরে এই এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করে যে ফলাফলটা আসবে ওইটাই হবে তোমার উত্তর। তো এখন কি দিয়ে গুণ দেবো? গুণ দেওয়াটা একদম ইজি। আমার দশমিকের পরে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই অধ্যায়ে, দশমিকের পরে কি সংখ্যা আছে এটা দেখতে হবে। দশমিকের পর আমার ঘর আছে দুইটা, তো দুইটা ঘরের জন্য দুইটা শূন্য প্রথম ঘরে, আর একটা এক, 100। যদি তিনটা হইতো তাহলে কত দিয়ে গুণ করতাম? 1000। চারটা হলে কত দিয়ে গুণ করতাম? 4000। এই 10,000। খেয়াল করো আবার, দশমিকের পর কয়টা ঘর আছে? দুইটা। আমি শূন্য কয়টা বসাইছি? দুইটা, আর আগে একটা এক বসাই দিছি 100। তাহলে দশমিকের পর কয়টা ঘর আছে টোটাল, ওইটা কাউন্ট করে আমাকে এইখানে সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.24 কে যদি আমি 100 দিয়ে গুণ করি, আমার আলটিমেটলি রেজাল্ট আসবে 24.24 এরকম ক্রমান্বয়ে চলতেই থাকবে। আবার নিচের সংখ্যাটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এখানে 0.24 আছে, তাই না? এখানে দশমিকের পরে অনাবৃত কয়টা ঘর আছে? আছে? নাই। যদি অনাবৃত কোনো ঘরই না থাকে তাহলে 1 দিয়ে গুণ করে দিবা। যদি অনাবৃত ঘর থাকে তাহলে ওইটা দিয়ে গুণ করতে হবে। কিরকম? যদি আমার বেসিক্যালি এরকম থাকতো 0.245 এরকম ডট, হ্যাঁ, এরকম থাকলে আমি কি করতাম? আমি যেটা করতাম, দশমিকের পরে আমার অনাবৃত ঘর আছে কয়টা? দুইটা, তাহলে আমি নিচের পোরশনটা 100 দিয়ে গুণ করতাম। এটা গুরুত্বপূর্ণ জিনিস, মাথায় থাকতে হবে। আচ্ছা, সো এখানে যদি 1 দিয়ে গুণ করি তাহলে এখানে রেজাল্ট কি আসবে? যা আছে তাই, 0.242424। আমি কি বলছিলাম? আমি 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ দিব। তা আলটিমেটলি আমার একবারে যদি আমি করি, এই 0.24 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে আমার 100 থেকে 1 বিয়োগ যাবে, তার মানে এখানে থাকবে 99। আর এখান থেকে 24.24 থেকে 0.2424 বাদ দিলে আলটিমেটলি থাকে শুধু 24, তাই না? আলটিমেটলি আমার এই 0.24 পৌনঃপুনিক সমান হবে এই 24 বাই এই 99, এই 100 বাই -1 বা 99টাকে আমি এই পাশে নিয়ে গেছি। এইটাই হচ্ছে আমার বেসিক্যালি উত্তর। এটা তুমি আর করতে পারো, কাটাকাটি দিলে এটা 3 8 24 হবে, 3 11 3 33 99 হবে, 8/33। এটাও আমার একটা উত্তর। ঠিক আছে, এইভাবে মূলত আমরা কোন একটা সাধারণ দশমিক দেওয়া থাকলে আমরা এটা আবৃত দশমিকে প্রকাশ করি। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের আমাদের যেই জিনিসগুলো আছে আর বাকি, সেই জিনিসগুলো হচ্ছে যে আমাদের যোগ বিয়োগ, আমাদের যোগ বিয়োগে ব্যাপক ঝামেলা হয়। আবৃত দশমিকের যোগ বিয়োগে ব্যাপক ঝামেলা হয়। তা আমি একটা যোগ বা একটা বিয়োগ দেখাই। যোগ, ঝামেলা যাতে না হয়, একটা যোগ আর একটা বিয়োগ দেখাই। ও আচ্ছা, তো আমি শর্টকাটটা দেখাইনি আগে। যেমন আমি দেখাইছিলাম কত? 0.24। আচ্ছা, ওই নিয়ম যারা জানে তারা এই শর্টকাটটা সহজেই অ্যাপ্লাই করতে পারে। শর্টকাটটা কি রকম? আমরা খেয়াল করে দেখি, আমাদের এখানে দশমিকের পর কয়টা ঘর আছে? দুইটা। তাহলে দুইটা ঘরের জন্য প্রথম সিরিয়ালে আমি কত দিয়ে গুণ করতাম? 100। আচ্ছা, এখন দশমিকের পর অনাবৃত ঘর কয়টা আছে? একটাও নাই, তাহলে ওখানে আমরা গুণ করতাম 1 দিয়ে। তাহলে আমার 100 থেকে 1 বিয়োগ করতে হবে মনে মনে। 100 থেকে 1 বিয়োগ করলে যেটা বেসিক্যালি হবে, যেটা হবে 99, তাই না? আবার বলি, দশমিকের পর কয়টা ঘর আছে? দুইটা। দুইটা ঘরের জন্য আমার 100। আর দশমিকের পর অনাবৃত ঘর কয়টা আছে? নাই। না থাকলেও আমার 1 ধরতে হবে, এই জন্য 1 ধর করে 100 - 1 মানে হচ্ছে 99। এই 99 কোন একটা ভগ্নাংশের হরে লিখতে হবে। আর উপরে কি লিখবো? উপরে লিখবো পুরা সংখ্যাটা। পুরা সংখ্যাটা কত? 0.24, দশমিক দশমিক ছাড়া। দশমিক ছাড়া 24 লিখে ফেলবো। 24 লিখে দশমিকের মানে পৌনঃপুনিকের আগ পর্যন্ত সংখ্যাটা বিয়োগ করে দেবো। পৌনঃপুনিকের আগ পর্যন্ত সংখ্যা কত আছে? 0।
তাহলে 24 - 0 মানে 24/99, আলটিমেটলি 8/33 রেজাল্ট চলে আসছে। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা শর্টকাট করি, দেখি পারি কিনা আমরা, দেখি তো আমাদের মাথায় ঢুকছে কিনা। আমরা আরেকটা শর্টকাট করি, দেখি। আমাদের আরেকটা শর্টকাট ছিল 42.3478, 42.3478। এইটা এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের দশমিকের পরে কয় ঘর আছে, 4 ঘর। 4 ঘরের জন্য আমার একের পরে 4টা শূন্য, এরপরে দশমিকের পরে পৌনঃপুনিক নাই বা আবৃত না, অনাবৃত অংশ কয় ঘরের মধ্যে, 2 ঘর। তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে 100 একের পরে 2টা শূন্য দ্বারা। আবার বলি, দশমিকের পরে 4টা ঘরের জন্য, দশমিকের পর 4টা টোটাল ঘরের জন্য আমার প্রথমে 1 এর সাথে 4টা শূন্য বসাবো, বিয়োগ করব দশমিকের পরে কয়টা ঘরের উপর আবৃত নাই মানে পৌনঃপুনিক নাই, 2টা ঘরের উপর, তাহলে 100 বিয়োগ করব। তাহলে আলটিমেটলি আমার 10,000 থেকে 100 গেলে কত থাকবে, 9,900। আচ্ছা 9,900, এই 9,900 আমি নিচে লিখবো হরে, আর উপরে কি লিখবো, উপরে আমি লিখবো এই যে পুরা সংখ্যাটা আছে না, পুরা সংখ্যাটা প্রথমে লিখে ফেলবো 42 34 78। আবারও বলতেছি, এক্ষেত্রে দশমিক ম্যান্ডেটরি না, দশমিক লিখবই না। এবং বিয়োগ করব কোন অংশটা, বিয়োগ করব পৌনঃপুনিকের আগ পর্যন্ত অংশটা। পৌনঃপুনিক শুরু হয়েছে 7 থেকে, তাহলে 42 34 আমার হচ্ছে পৌনঃপুনিক ছাড়া 34, এটা বিয়োগ করে দিব। তো এইটা যেটা আসবে ওইটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি সবাই বুঝছো, যারা বুঝো নাই এখনো তারা কমেন্টে আমাকে জানাও কি বুঝতে সমস্যা হচ্ছে, তাদের প্রশ্ন আছে প্রশ্ন করতে পারো। আচ্ছা আমি প্রশ্নগুলো সবার শেষে দেখবো আগে। এরপর দেখো আমি যোগ আর বিয়োগ গুলো দেখাই দিই। ধরো তোমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ আর বিয়োগ। এটার একদম সিম্পল একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। কিছু কিছু ক্ষেত্রে দেখবা অতিরিক্ত 1 যোগ করে 2 যোগ করে, ওইদিকে যাবা না, ওইদিকে না গিয়ে আমরা চেষ্টা করবো যে সিম্পল ফর্মুলা যেটা ওটা ব্যবহার করার জন্য। কিরকম, আমরা একটা অঙ্ক করি, যেমন আমাদের 3টা অঙ্ক যদি দিয়ে দেয় 3.89 একটা, আরেকটা সংখ্যা দিল 2.178, 78 এর উপর পৌনঃপুনিক, আর একটা সংখ্যা দিল 5.89798, সম্ভবত 7 আর 8 এর উপর পৌনঃপুনিক দেয়া আছে। আচ্ছা তো আমরা কি করব এখন, এগুলা নিয়ে এখানে তো যোগ তো করতে হবে। এখন যোগ করার ক্ষেত্রে কি করব, আমরা দেখব এখানে আসলে আবৃত কয় ঘর আছে আর অনাবৃত কয় ঘর আছে প্রত্যেকটার জন্য। প্রথমটার জন্য আমার আবৃত ঘর আছে 2টা 8 9, দ্বিতীয়টার জন্য আবৃত ঘর আছে 2টা 7 8, তৃতীয়টার জন্য আবৃত ঘর আছে 3টা। তাহলে এই 2 2 আর 3 এর লসাগু কত, 6। আর মনে রাখতে হবে তাহলে আমার পৌনঃপুনিকের ঘর হবে 6টা। আবার পৌনঃপুনিকের প্রথম ঘর আছে 2টা, পরের ঘর আছে 2টা, শেষ আর সবার শেষ আছে 3টা। তাহলে 2 2 3 টোটাল হচ্ছে, এই 3টা লসাগু বের করব, কত হচ্ছে 6। এই 6টা হবে আর পৌনঃপুনিকের ঘর। আচ্ছা ভালো কথা, আমার পৌনঃপুনিকের ঘর হবে 6টা। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পৌনঃপুনিক ছাড়াও অনাবৃত তো অংশ আছে। এই অনাবৃত হওয়ার কয়টা হবে, অনাবৃত সর্বোচ্চটা হবে, এখানে আছে, এখানে নাই, এখানে আছে একটা, এখানে আছে 2টা। তাহলে আমরা অনাবৃত রাখার চেষ্টা করবো 2টা ঘর। এগুলো সব দশমিকের পরে, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে সব দশমিকের পরে। আচ্ছা তো এখানে আমি যদি লিখি, আমি একটু এপাশে লিখি, আবার মুছে, সবাই দেখবে। আমার প্রথমে ছিল 3.89, এরপরে ছিল 2.178, এরপরে ছিল 5.89798। আচ্ছা তো এখন এই 3টা ঘরের জন্য যেটা করব, ওই যে বললাম টোটাল 6 বের করছি লসাগু, এখন এই 6টা ঘর আবৃতের জন্য নিব আর অনাবৃতের জন্য 2টা। তাহলে প্রথমটা লিখবো 3.89, টোটাল হবে 8টা ঘর। 8টা ঘর কি হবে, অনাবৃত 2টা আর 2 2 3, এটার জন্য 6। আচ্ছা 8 9, 8টা লিখে হইলি 8 9 8 9 8 9 8 9, 2 4 6 8 10টা লিখে ফেলছি। আচ্ছা 8 9, তো এখন টোটাল 8টা হয়ে গেছে, 2 4 6 8, 8টা হয়ে গেছে। তো প্রথম দুইটা অনাবৃত রাখবো, কারণ অনাবৃত সর্বোচ্চ হচ্ছে 2টা, আর বাকি 6টা হচ্ছে আবৃত। এই 6টা আবৃত আবার বলি, এখানে 2টা আবৃত ছিল, এখানে 2টা আবৃত ছিল, এখানে 3টা আবৃত ছিল। টোটাল এই 2 2 3 এর লসাগু অনুযায়ী 6টা হবে আবৃত, আর সর্বোচ্চ 2টা আছে অনাবৃত, জন্য 2টা অনাবৃত লিখছি। বাকিগুলো লিখে ফেলি আমরা এভাবে
2.1787877 তাহলে এভাবে, আর এটাও লিখে ফেলি আমরা 5.89798 আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আলাদা একটা টান দেব, আলাদা একটা টান দিয়ে আমাদের পৌনঃপুনিকের ঘর শুরু হয়েছে কোত্থেকে, এই যে 0.89 যে পৌনঃপুনিক চিহ্ন যেখান থেকে শুরু হয়েছে ওই ঘর বরাবর দুইটা করে ঘর এই যে দাগ চিহ্নের এই পাশে লিখবো, যেমন এখানে লিখবো 89, এখানে লিখবো 87, এখানে লিখবো 79। এটা আলাদা করে করার কারণ এই কারণেই করতেছি কারণ এটার পর আরো অসংখ্য সংখ্যা আছে, তো এই অসংখ্য সংখ্যা তো আমাদের পক্ষে যোগ করা সম্ভব না, তাই আমরা কি করব, আমরা ধরলাম র্যান্ডমলি একটা নাম্বার নিলাম, এই নাম্বারগুলো যোগ করে যাতে এটার সাথে কিছু অ্যাড ট্যাড করা যায়। আচ্ছা, তো আমরা কি করব, এই টোটালটার যোগফল, এই টোটালটার যোগফল আমরা ক্যালকুলেটরে করতে পারি, আমরা মুখে মুখে করতে পারি, টোটালটার যোগফল আমরা বের করব, যোগফলটাই হবে আমার অ্যানসার। তবে খেয়াল রাখতে হবে কেউ যদি এইটা না দেখায় তাহলে অতিরিক্ত একটা ঝামেলা আছে, অতিরিক্ত ঝামেলাটা হচ্ছে এই যে এগুলো যোগ করতে হয়, আলটিমেটলি এইগুলো যোগ করার ফলে হাতে যে সংখ্যাটা থাকে ওটা অতিরিক্ত যোগ করে দেওয়া লাগে, এজন্য এই পদ্ধতিটা সহজ। আমরা খেয়াল করবো একটা, আমরা আমাদের সংখ্যা অনুযায়ী আমরা সব লিখবো, লেখার পর একটা দাগ দিয়ে পৌনঃপুনিকের প্রথম দুইটা ঘর অনুযায়ী আমরা এই বাম পাশে লিখবো, ডান পাশে লিখবো, সবার ডান পাশে লিখে একসাথে যোগ করে দিলেই আমার যে রেজাল্টটা মূলত বের হবে ওইটাই হবে আমার অ্যান্সার। বোঝা গেছে? এই মোটামুটি এইসব বিষয়গুলো নিয়ে তোমার এই অধ্যায়ে আলোচনা করা আছে, আশা করি বিয়োগটাও ঠিক সেম ভাবে করতে পারবা। আমি একটু দেখি তোমাদের কি অবস্থা, তোমাদের কি কি প্রশ্ন, কারো কোনো প্রশ্ন আছে কিনা। কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখি। তোমরা অনেকেই জয়েন করছো, আচ্ছা এই ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দাও তোমরা। আর এই অধ্যায়ের জন্য আজকে এই পর্যন্তই, আবার হয়তো কোনো ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।